হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে ক্লাস নেব সেটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব। অনেকে অনেক দিন ধরে আমাকে এই অধ্যায়টার উপরে টিউটোরিয়াল তৈরি করতে বলছো, তো অনেক ব্যস্ততার কারণে আসলে কাজটা করে ওঠা হচ্ছে না। তো আমি চেষ্টা করব যে ক্লাসটা যত তাড়াতাড়ি পারি ফুল প্লেলিস্ট তৈরি করে তোমাদের দেওয়ার। তো সেক্ষেত্রে যেটা বলবো যে তোমরা হ্যাপি স্কুলের শুরু থেকে যারা হ্যাপি স্কুলের সাথে আছো বা যারা নতুন যুক্ত হয়েছে তাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি মনে করো যে এই চ্যানেলটা তোমাদের অনেক কাজে লাগছে বা চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তো তাহলে আমি বলবো যে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো এবং তার সাথে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। এতে যে জিনিসটা হবে যে আমাদের উৎসাহ অনুপ্রেরণা আরও বাড়বে। এবং তার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে তোমরা যে যে অধ্যায় বা যে টপিকের উপরে প্রবলেম ফেস করছো আমাকে সেই টপিকটা মেনশন করো, আমি চেষ্টা করব সেই টপিকের উপর তোমাদের ক্লাস নেওয়ার। তো আজকে আমরা চৌম্বক প্রবাহের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়টার প্রথম লেকচার হিসেবে আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্র তথা চৌম্বক ক্ষেত্রের উপর গতিশীল আদানের বল। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলি যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের উপরে বিভিন্ন গাণিতিক সমস্যাকে কিভাবে শর্টকাটে সমাধান করা যায় এই বিষয়ের উপরে এবং সেই রিলেটেড অনেকগুলো গাণিতিক অঙ্ককে অ্যাড করে আমরা একটি বই প্রকাশ করেছি, যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই বইটা আমি নিজেই তৈরি করেছি। তো তোমরা যদি মনে করো যে এই বইটা তোমাদের কাজে লাগবে, কেননা এই বইটার মধ্যে অসংখ্য শর্ট নিয়ম আছে, মানে বড় বড় অঙ্কগুলোকে কিভাবে তোমরা এক লাইনে করতে পারো সেটা তোমরা এই বই থেকে পাবা। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এমসিকিউ এর ক্ষেত্রে এবং যাদের প্রিপারেশন বিশ্ববিদ্যালয়ে বা বুয়েট রুয়েট কুয়েটে চান্স পাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের জন্য বইটা অনেক কাজে লাগবে। তো তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ক্লাসে ফেরত যাই। তো এই টপিকটা আলোচনা করতে গেলে পরে আমাদের স্থির তড়িতের একটা কনসেপ্ট কাজে লাগবে, যেখানে আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা শিখে এসেছি E=F/Q। অর্থাৎ কোনো একটা একক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে গেলে সেটি যে পরিমাণ বল অনুভব করে সেটাকেই বলা হয় হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। এবং এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে F=QE। এবং আমরা সবাই জানি F একটা ভেক্টর রাশি, সেই সঙ্গে আমাদের ইটাও ভেক্টর রাশি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন কোনো তড়িৎ পরিবাহী চার্জের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে তো আমরা জানি যে দুটো চার্জ পরস্পরের মধ্যে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, যে বলটা হচ্ছে আমাদের কুলম্বের বল। এখন এই কুলম্বের বলের বাইরেও দুইটা চার্জ যদি একটা সাপেক্ষে আরেকটা চার্জ গতিশীল থাকে তখন তাদের মধ্যে আরেকটা বল কাজ করে এবং সেই বলটাই হচ্ছে আমাদের চৌম্বক বল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমরা দুইটা চার্জকে স্থির অবস্থায় চিন্তা করি তখন তাদের মধ্যে যে বলটা আমরা পাবো সেই বলটা হচ্ছে শুধুমাত্র কুলম্বের বল। কিন্তু যদি একটা চার্জের সাপেক্ষে আরেকটা চার্জ গতিশীল থাকে তখন সেখানে কুলম্বের বলের পাশাপাশি আমরা আরেকটা বল পাবো, যে বলটার নাম হচ্ছে আমাদের চৌম্বক বল। ওকে, চৌম্বক বল। এখন প্রশ্ন হচ্ছে এই যে চৌম্বক বল আমরা পাবো, এখন এই চৌম্বক বলটা একটা গতিশীল আধানের ক্ষেত্রে যখন আমরা চৌম্বক বল পাবো তখন আমরা ধরে নেব যে এইখানে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে, যদি আমরা একটা চিন্তা করি, বা একটা চৌম্বক আছে, ধ্রুব চৌম্বক মান আমরা ধরে নেব এবং আমরা ধরবো যে এখানে একটা চার্জ আছে কিউ এবং এই চার্জটা গতিশীল। তো সেই ক্ষেত্রে এই চার্জের সাপেক্ষে এই যে যে আমাদের চৌম্বক ক্ষেত্রটাকে আমরা চিন্তা করছি বা চৌম্বকটাকে চিন্তা করছি, এই ক্ষেত্রটাকে এই দুইটার মধ্যে চৌম্বক বলটা কিভাবে আমরা পাবো বা তাদের মধ্যে চৌম্বক বলের মানটা কিভাবে পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি আমরা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে জানতে পারবো। তো সেই বিষয়গুলো কি কি? প্রথম কথা, একটা চৌম্বক ক্ষেত্রের উপরে কোনো একটা চার্জ যখন গতিশীল থাকবে তখন সেখানে যে বলটা আমরা পাবো, অর্থাৎ এই যে এফটা আমরা পাবো, এই এফটা বেসিক্যালি নির্ভর করবে প্রথমত আধানের পরিমাণের উপর, অর্থাৎ এই চার্জটা কি পরিমাণে আছে এই চার্জের পরিমাণের উপর। দ্বিতীয়ত নির্ভর করবে এই আধানটা কত বেগে প্রবাহিত হচ্ছে বা কত বেগে গতিশীল আছে, অর্থাৎ বেগ ভি এর উপর। এবং অবশ্যই এই যে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা এখানে চিন্তা করছি, চৌম্বক ক্ষেত্রতে একটা মান আছে, সেই মানটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মান বি এর উপর। এবং তার সঙ্গে চৌম্বক ক্ষেত্র এবং এই আধানের মধ্যে যে ক্রিয়াশীল যদি আমরা একটা কোণকে কনসিডার করি, সেই ক্ষেত্রে যদি আমি আপাতত এখানে কাল্পনিকভাবে ধরে নিলাম একটা কোণ থিটা, তাহলে এই কোণের উপরেও কিন্তু আমাদের এটা নির্ভর করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটা বিষয়ের উপর আমাদের বল, চৌম্বক বলটাকে যদি আমি আপাতত এফ হিসাবে ইন্ডিকেট করি তাহলে চারটা বিষয়ের উপর সেটা নির্ভর করে। কি কি? একটা হচ্ছে আধানের পরিমাণ কিউ এর উপরে, আধানটা কত বেগে গতিশীল আছে সেই বেগের উপরে,
যে চৌম্বক ক্ষেত্রের উপরে এই আধানটা গতিশীল হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মানের উপরে এবং চৌম্বক ক্ষেত্র এবং গতিশীল আধানের মধ্যবর্তী কোণের উপরে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে চৌম্বক বল এফ এর মানটা একটা হিসাব করে দেখা গেছে বা পরীক্ষায় দেখা গেছে এই বলের মানটা আধানের মানের অর্থাৎ আধানের পরিমাণের সমানুপাতিক হয়। দ্বিতীয়ত বলটা আমাদের বেগেরও সমানুপাতিক হবে, দ্বিতীয়ত বলটা চৌম্বক ক্ষেত্রেরও সমানুপাতিক হবে এবং চতুর্থত আমাদের এই বলটা মধ্যবর্তী কোণ থিটার সমানুপাতিক হবে। তবে সেই ক্ষেত্রে এখানে আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখা গেছে যে থিটা তো অবশ্যই আমাদের একটা ত্রিকোণমিতিক মান আনতে হবে, সাইন কস বা ট্যান। তো সেই ক্ষেত্রে এটা দেখা গেছে যে এই সমানুপাতিক মানটা অন্তর্ভুক্ত কোণ সাইনের সমানুপাতিক। ওকে, এবং সাইনের সমানুপাতিক হওয়ার একটা কারণও আছে, কারণ ধরে নেওয়ার একটা কারণ আছে, বিকজ আমরা সবাই ভেক্টর কনসেপ্টে শিখছি যে ভেক্টর প্রোডাক্টের গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের সাইন আসে এবং স্কেলার গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কস আসে। তো যেহেতু আমরা এখানে ভেক্টর রাশির গুণ, এখানে গুণটা হবে ভেক্টরের গুণ, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা স্থির তৈরিতে চিন্তা করি যে এখানে কিন্তু আমরা এফ একটা ভেক্টর রাশি আবার কিউই কিন্তু একটা ভেক্টর রাশি। সো এখানে ভেক্টর রাশির ভেক্টর রাশি রিলেটেড ব্যাপার স্যাপারের মধ্যে আমাদের সবসময় আমরা সাইনকেই নিয়ে আসবো। এখন এই চারটাকে যদি আমি সমন্বয় করি তাহলে আমি নির্দ্বিধায় লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ভি বি সাইন থিটা। ওকে, এখন যদি আমি এইখান থেকে জাস্ট এফ ইজিক্যাল টু কিউ ভিবি সাইন থিটা তো আমি বুঝলাম। এখন আমাদের এখান থেকে একটা ব্যাপার আসতে পারে যে স্যার আমাদের এই চৌম্বক ক্ষেত্র কাকে বলে? তো তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কি ছিল? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা ছিল যে কোনো একটা চার্জিত বস্তুর চারিদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য একটি আধানকে নিয়ে আসলে সেটি একটা নির্দিষ্ট পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই এলাকাটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সিমিলারলি চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো একটা চৌম্বকের চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য একটি আধান বা অন্য একটি চৌম্বক বা অন্য একটি চৌম্বক পদার্থকে নিয়ে আসলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই এলাকাটাকে আমরা বলবো যে চৌম্বক ক্ষেত্র। এখন যদি আমি ফিজিক্সে আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা ধ্রুবক ধরতে পারি, তাহলে আমি আপাতত কেটাকে ধরলাম এফ সমান সমান কে কিউ ভিবি সাইন থিটা। এখন কেটাকে যদি আমি একটু আলোচনার সুবিধাতে কেটাকে আমি 1 ধরি, তাহলে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইলাম এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এখানে চিন্তা করি যে আমাদের এই থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, এবং তোমাদের একটা কথা বলি যে পরীক্ষার ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে পরীক্ষা করে দেখা গেছে যে কোন একটা আধান এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী ক্রিয়াশীল কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ গতিশীল আধানটা চৌম্বক ক্ষেত্রের উপর সমকোণে ক্রিয়া করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন 90 ডিগ্রি এবং এফ ইজ ইকুয়াল টু আমরা তখন লিখতে পারি কিউ ভিবি। ওকে, আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি যেটা পেলাম, এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে চৌম্বক ক্ষেত্রের একটা ইকুয়েশন বের করে ফেলতে পারি। এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি যেটা পেলাম, এই এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি থেকে এফ বাই কিউ ভি, এবং সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ একটা নির্দিষ্ট পরিমাণ বেগে কোনো একটা চৌম্বকের সাথে সমকোণে যে বলে ক্রিয়া করে সেটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সমকোণ কথাটা কেন আসলো? বিকজ দেখো যে তুমি যে ইকুয়েশনটা পেয়েছো, এই ইকুয়েশনটা কিন্তু তখনই সম্ভব যখন সাইন ইজ ইকুয়াল সাইন থিটার মানটাকে তুমি থিটার মানটা 90 ডিগ্রি ধরবা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি যখন ধরবা। এবং আমরা সবাই জানি যে থিটা 90 ডিগ্রি মানে কিন্তু অবশ্যই দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়াশীল কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পরের লম্ব বা তারা পরস্পরের সাথে সমকোণে গতিশীল। ওকে, এখন আমরা যে এই যে ফার্স্টে যে সূত্রটা পেয়েছিলাম, এই সূত্রটাকে আমি যদি আবার একটু এভাবে লিখি এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে বেগ একটা ভেক্টর রাশি, আবার আমাদের চৌম্বক ক্ষেত্রের যে মানটা সেটাও কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। চার্জ, এখানে চার্জের পরিমাণটা অলওয়েজ টাইম স্কেলার রাশি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটাকে এভাবে লিখি, আবার বলটাও কিন্তু আমাদের ভেক্টর রাশি, আমরা সবাই জানি। তো যদি আমি এখানে এফ ইজ ইকুয়াল টু এভাবে লিখি কিউ ভি ভেক্টর বি ভেক্টর সাইন থিটা, তাহলে আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি। সেটা কিভাবে? আমরা সবাই জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু
এবি সাইন থিটা। সো আমি এইখান থেকে যেটা লিখতে পারি, যেহেতু আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা, তো সেহেতু আমি আপাতত এখান থেকে ভেক্টর চিহ্নটা তুলে দিচ্ছি, কারণ আমরা এখানে ধরে নিলাম যে এটা চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা নিছি, দিক নির্দেশের কোনো আমাদের দরকার নেই, কারণ কোণ যেহেতু আছে দিক তো অলরেডি নির্দেশ হয়ে গেছে। সো এখানে কিন্তু আর আমাদের ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নাই, আমি ভেক্টর চিহ্নটাকে তুলে দিলাম। সেক্ষেত্রে এইখান থেকে যদি আমি এটাকে চিন্তা করি যে আমাদের এ ক্রস বি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে এই যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণকে আমরা কিন্তু একটু এভাবেও কনভার্ট করতে পারি। তো আমি আশা করছি তোমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে এখানে একটা চৌম্বক ক্ষেত্র এবং গতিশীল আদানের মধ্যবর্তী বেগের উপর ভিত্তি করে আমরা কিন্তু চৌম্বক বলটাকে ভেক্টর কোয়ান্টিটির মাধ্যমে বা ভেক্টরের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই ক্ষেত্রে অবশ্যই এই যে ভেক্টরটা এটার কিন্তু একটা নির্দিষ্ট চৌম্বক বল যেটা পাইলাম ভেক্টর যেটা, এটার কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকবে। তো নির্দিষ্ট দিকের ব্যাপারটা যদি বলো তাহলে এটা পজিটিভ, আমরা যদি ডাইনাতি স্ক্রু নিয়ম বা বাঁহাতি স্ক্রু নিয়ম যেটাকে আমাদের বইয়ে ভালোভাবে মোটামুটি দেওয়া আছে আমরা একটু দেখতে পারি। এখন আমরা আবার যদি এই ইকুয়েশনটাকে একটু টেনে ধরে নিয়ে আসি এটাকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমি দেখো লিখতে পারি এটা যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি। তো এইখান থেকে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি যেটা আমরা পাইলাম, এইখান থেকে আমার মনে হয় যে আমি যদি একটু এভাবে লিখি সেটা হলো বি ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ভি। আমরা সবাই জানি বলের একক নিউটন, চার্জের একক হচ্ছে কুলম, আর বেগ ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে জাস্ট যেটা এভাবে একটু লিখতে পারি সেটা হচ্ছে যে এইটাকে যদি একটু আমি আবার একটু চিন্তা করি, দেখো একটু সাজাই এভাবে লিখি, নিউটন বাই কুলম পার সেকেন্ড তার সাথে মিটার, একটু জাস্ট পার সেকেন্ডকে পাশে নিয়ে আসি, তাহলে আমরা একটা নতুন জিনিস পাচ্ছি। সেই নতুন জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি বিদ্যুৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু আমাদের কিউ বাই টি, এবং আমরা সবাই জানি চার্জের একক কুলম আর টাইমের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে কুলম পার সেকেন্ড, এবং আমরা সবাই জানি কুলম পার সেকেন্ডকে অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা কুলম পার সেকেন্ড পাইছি, তাহলে আমি এটাকে লিখতে পারি নিউটন অ্যাম্পিয়ার মিটার বা নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তো এইটা যেটা আমি পাইলাম এই যে যেটা এটা এখান থেকে কিন্তু আমি জাস্ট যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের এককটা হচ্ছে আমাদের নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এবং এই যে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার এটাকে কিন্তু বলা হয় শর্টকাটে টেসলা, এবং এই এককটা বিজ্ঞানী নিকোলাস টেসলা তার নাম অনুসারে করা হয়। তো এই যে টেসলা, এই টেসলাকে কিন্তু আমরা অনেক সময় চুম্বক ক্ষেত্রের এককটাকে যেমন টেসলার হিসেবে ধরা হয়, তারপরে আবার কিন্তু অনেক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে আরেকটা একক টেসলা এবং তার সাথে সাথে কিন্তু আরেকটা একক আমাদের ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের গাউস। ওকে, তো সেই ক্ষেত্রে গাউসের আর টেসলার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এটাই যে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 পাওয়ার 4 গাউস। এখন তাহলে আমরা বলতে পারলাম, প্রথমে আমরা বললাম যে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটারটাকে আমরা বলবো টেসলা। আমাদের এই যে টেসলার সংজ্ঞাটা যদি আমাদেরকে দিতে বলে তাহলে আমরা কিভাবে দিব, তো এখান থেকে তৈরি করাটা বেটার হবে। চৌম্বক ক্ষেত্রে এখান থেকে প্রথমে আছে কুলম, তাহলে 1 কুলম আদানের দিকের সাথে সমকোণে, কেননা এই সূত্রটা তখনই পাওয়া যাবে যখন থিটার মান 90 ডিগ্রি হবে। সো 1 কুলম আদানের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে, এই যে বেগটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, তাহলে আমরা সেটাকে বলবো 1 টেসলা। তাহলে সংজ্ঞাটা আবারও যদি আমি একটু ক্লিয়ার করে বলি, 1 টেসলা কাকে বলে? 1 কুলম আদান চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, এবং তখন সেই জায়গা থেকে আমরা সেই চৌম্বক ক্ষেত্রের যে মানটা পাবো সেই মানটা হবে আমাদের 1 টেসলা। এবং তোমাদের আরেকটা কথা একটু বলি যে এই যে 1 টেসলা, অর্থাৎ আমরা যেটা 1 টেসলা ইজ ইকুয়াল টু পাইলাম নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এই 1 টেসলা ইজ ইকুয়াল টু 1 নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার যেমন বলা যেতে পারে, ঠিক একইভাবে ওয়েবার পার মিটার স্কোয়ারও বলা যেতে পারে। তো তাহলে আমি আশা করছি চৌম্বক ক্ষেত্রের উপর একটা মুভিং চার্জ বা গতিশীল চার্জ কি পরিমাণ বল প্রয়োগ করে এবং সেই সূত্রটা কেমন, সেই সূত্রটাকে কোণের সাপেক্ষে লিখলে কেমন হয়, সেই সূত্রটাকে আমরা মোটামুটি যদি এভাবে লিখতে চাই
যদি সমকোণ ধরে বা আমরা বলে আসলাম যে চার্জ আর চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণ, সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে সেখান থেকে আমরা কি কি সমীকরণ পাচ্ছি এবং চৌম্বক ক্ষেত্রে এককটা টেসলা কিভাবে হচ্ছে, গাউস কিভাবে হচ্ছে, বা সেখান থেকে আমরা ওয়েবার পার মিটার স্কোয়ারটা কীভাবে পাচ্ছি বা তার একক নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটারটা কীভাবে পাচ্ছি আমরা বুঝতে পেরেছি। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে এই অধ্যায়টা কিন্তু বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্ম যেমন গুরুত্বপূর্ণ তার সাথে কিন্তু এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু শর্ট কোশ্চিন, বিশেষ করে এখানকার ক খগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয়, কেননা এই সংখ্যাগুলো আমাদের মনে থাকে না, যেমন এক টেসলা কাকে বলে, এক গাউস কাকে বলে, তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্রের উপর গতিশীল বল কী কী বিষয়ের উপর নির্ভর করে, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি বলবো যে ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে তোমরা করো, বইয়ের প্রত্যেকটা টপিক ভালো করে পড়ো, এবং সেই সঙ্গে পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বায়োট-স্যাপার্টের ল, বা যেটাকে অনেক সময় বাংলায় বিও-স্যাপার্ট ল বলে বা সূত্র বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।